এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছায়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন তাই ভরে উঠেছে ও একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন তাই ভরে উঠেছে পথে কে বসে আছি আসবে কখন পথে কে বসে আছি আসবে কখন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন এদিকে চোখ রাখি তোমাকে খুঁজিলাম পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই ও যেদিকে চোখ রাখি তোমাকে খুঁজিলাম পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো দিও বুঝবো কোনো মানা মানে না তো দিও বুঝবো এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন তবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন বাহ 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 এই এই যে অনন্যা এই তুমি এখানে আছো দেখছি হ্যাঁ তুমি যা বাবা আর তুমি বলে হা করে দাঁড়িয়ে আছো কেন ডার্লিং আর একটা কিছু বলো না মানে বলছিলাম কি তোমার কি শরীর এই খারাপ না আর শরীর খারাপ করবে কেন আর সামান্য একটু মদ দিয়েছে তুমি তুমি মদ খাও বিশ্বাস করো আর সামান্য একটু গিয়েছে আর আর কোনোদিন খাবো না আর এ তোমার গাছ হয়ে যা বাবা সামান্য একটু খেয়েছি বলে এত রাগ এখনো তো পিপে সাবার করতে দেখুনি হ্যাঁ যাক সব কথা
এখন বাজে কথা কাজ নেই। এই আপাতত আমাকে কিছু টাকা দাও। টাকা? এই, আজ রাত এই দ্রৌপদী শেঠ 25,000 টাকা নিয়ে জুয়া খেলতে আসবে, আর আমি সে টাকা জিতে তুমি তুমি জুয়া খেলো? এই তো শেষ খেলা হলো না? আরে আর কোনোদিন খেলবো না। এই দ্রৌপদী শেঠ এক এক করে আমার সবকিছু কুইয়ে নিয়েছে। আজ আজ আমি তার সুদ তুলবই। আরে যাও, আর দেরি করো না। কিন্তু আমার কাছে তো কোনো টাকা আরে নেই। নেই? না, ঠিক আছে, এই টাকা নিয়ে দরকার নেই। তো গা থেকে কোকানা গয়না খুলে দাও। গয়না খুলে দেবো? দেরি করো না, সে কি দাও। এই গাড়ি নিয়ে আবার মিস চায়না বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মিস চায়না? খুব ভালো মেয়ে। আরে যেমনি রূপ তেমনি গুণ। নাচতে পারে, আবার গাইতে পারে, আর এমন কি আবার জুয়াও খেলতে পারে। এই আজ রাত তার বাড়ি তো কেন হবে, আর সেই তো ওই দ্রৌপদী শেঠকে নিমন্ত্রণ না করেছে আমার সাথে জুয়া খেলার জন্য, কারণ সে আমাকে খুব ভালোবাসে। দাও, শিখে দাও, আর নইলে আবার চাইনার রাগ করবে। আমি 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 মানে যাবে না? আমি আমি তোমার কাছে অনুরোধ করে বলছি, আজ এই ফুল সজ্জা রাতে তুমি রেখে দাও তোমার ফুল সজ্জা। এদিকে আমার সময় বয়ে যাচ্ছে। দাও বলছে, দাও করে বলে দাও। না, দাও বলছে। আমি তোমার জন্য পায়ে ধরে বলছি। দেবে না? আমার সাথে নেগামি আমি, তাহলে আমি করে নিচ্ছি। দাও বলছি, দাও বলছি, দাও বলছি। বড়ি আসতে হবে, এতে আমার কুলিয়ে যাবে। আবার কান্না হচ্ছে। একটা শুভ কাজে যাচ্ছি, আর তাতে বাধা দেওয়া। আচ্ছা, যদি জিততে পারি তাহলে কিচ্ছু বলবো না, আর যদি হেরে যাই তাহলে বাইরে বেঁধে দেওয়ার মজাটা কিন্তু আমি বুঝিয়ে দেব। হ্যাঁ, চলে গেল, আমার কোনো কথাই ও শুনলো না। ভগবান, তোমার কাছে কি আমি এই চেয়েছিলাম ঠাকুর, মাতাল জোয়ারি লম্পটের স্বামীকে তুমি অনন্যার কবরে লিখেছিলে, কিন্তু কেন, কি অপরাধ আমি করেছিলাম? কেন আমার স্বপ্নে গড়া সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল? কেন কেন আমার নৈবেদ্যের থালা আজ পথের দোলায় ছড়িয়ে গেল? কেন 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 আমার চির বসন্তে ঘেরাই কুঞ্জবন আজ পুরো ছারখার হয়ে গেল? কেন কেন আমি আমি কি অপরাধ তোমার কাছে করেছিলাম ভগবান? কি অপরাধ করেছিলাম? আজ আমার ফুল যা, আজ আজ আমার ফুল সজ্জা
ভুল, সবই মিথ্যা। আজ আমার ভুলের সজ্জা নয়, আজ আমার ভুলের সজ্জা নয়, আজ আমার কণ্ঠকে সজ্জা, আজ আমার কণ্ঠকে সজ্জা। বৌদি, কে? দাদা চলে গেল বৌদি। ও ঠাকুরপো, কি বলছো ভাই? দাদা কি চলে গেল? না না, চলে যাবে কেন? কে জন্য একটা কাজে একটু বাইরে গেছে, আবার এক্ষুনি ফিরে আসবে। আবার এক্ষুনি আসবে? তাহলে তাহলে তোমার চোখে জল কেন বৌদি? কই, কোথায় জল? কোথায় আমার চোখের জল? এই তুমি হাসছি ভাই, এই তুমি হাসছি। এই কৃত্রিম হাসিতে চোখের জলকে লুকোনো যায় না বৌদি। বুকের ব্যথা যে সে জলকে টেনে বের করবেই করবে। তুমি তুমি ঘুমোতে যাও ভাই। ঘুম যে আর আসে না বৌদি। কাজকর্ম মিটে যাবার পর মনের আনন্দে চাঁদে গিয়ে গান গাইছিলাম, হঠাৎ নিচের দিকে নজর পড়তে দেখি মিস চায়নার গাড়ি থেকে দাদা বেরিয়ে গেল। তখনই বুঝে নিয়েছি আমার চোখের ঘুম আর তোমার মুখের হাসি দুই একসঙ্গে মিলে আমাদের সম্বল হয়েছে চোখের জল, চোখের জল। কি বলছো তুমি ভাই? আমি ঠিকই বলছি বৌদি। ভেবেছিলাম বিয়ের পর দাদার মতি গতি ফিরবে, সে সংসারী হবে। তাই তাই সব কিছু জেনেও আমি এ বিয়েতে অমত করিনি। কিন্তু গুনাহ করেও যদি জানতে পারতাম কোনোদিন তার মতের পরিবর্তন হবে না, তাহলে তাহলে কিছুতেই আমি তোমার জীবনটাকে নষ্ট করে দিতাম না বৌদি, নষ্ট করে দিতাম না। না ভাই না, হাজারো কথা বলতে নেই ভাই, আর আমার এসব কথা শুনতে নেই। তিনি যেমন তোমার দাদা আমার স্বামী, তাকে পাপের পথ থেকে ফিরে আনা তোমার যেমন কর্তব্য, আমারও তেমনি ধর্ম ভাই। পারবে, তুমি পারবে বৌদি। পরশমণির পরশে লোহা যেমন শোনা হয়, তেমনি আমার দাদাকে পাপের পথ থেকে ফিরিয়ে আনতে পারবে। আমাকে যে পারতেই হবে ভাই, আমি যে তার স্ত্রী। তাই যদি পারো তাহলে জানবো এই ভাগ্যবান শান্তনুর তুমি শুধু বৌদি হয়ে আসনি, তুমি 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 এসেছো আমার মা হয়ে, মা হয়ে, মা হয়ে। ছোটা, তুই আমাকে আশীর্বাদ করেছিলি না? অনন্য অনন্য হয়ে সকলের মাঝে থাকবি। হ্যাঁ, আমি আমি তোর আশীর্বাদ ব্যর্থ হতে দেব না রে ছোটা, আমি তোর আশীর্বাদ ব্যর্থ হতে দেব না। মাটিতে ঝরে যাওয়া ফুল হয়ে এই ফুল বুকের মধ্যে স্থান দিয়ে আমি অনন্য অনন্য হয়ে সকলের মাঝে থাকবো রে ছোটা। আমি আমি সকলের মাঝে থাকবো। থাকবো না, আর আমি কিছুতেই ঘরে বসে থাকবো না। কেন থাকবো? আমি কি রোজগার করতে পারি না? অঙ্গহীন বলে চানাচুর ভাজা বাদাম বিক্রি করে আমি কি সংসারে টাকা দিতে পারি না? আলবতে পারি। নিশ্চিত চাটুর্যে মনে করেছে আমার ক্ষতিপূরণের টাকা বন্ধ করে দিয়ে আমাকে জব্দ করে দেবে।
আমি তার কাছে মাথা নিচু করে করুণা ভিক্ষে চাইব? না না না, আমি ভবতোষ বাণিজ্যের ছেলে, কারো দয়ার দান নিয়ে আমার বংশ মর্যাদাকে আমি ক্ষুণ্ণ করতে পারবো না, কিছুতেই পারবো না। বড় বউ, বড় বউ, আমার ছানাচুরের তলিটা নিয়ে এসে তো। আস্তে আস্তে কথা বলো, ঠাকুরপো শুনতে পাবে। সে কি অনু অনু এখনো অফিসে যায়নি? না গো না, এই তো সবে মাত্র স্নান করে এলো, এক্ষুনি খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে। আরে যাও যাও যাও, তাড়াতাড়ি ওকে খেতে দাও কি। হ্যাঁ গো, আমার একটা কথা শুনবে? হ্যাঁ, কি কথা বলো? আজ না বেরিয়ে তুমি বরং কালকে বেরিও। কেন কেন? এই 1 বছরের মধ্যে তোমার উপর দিয়ে কত ঝড় বয়ে গেছে। সেদিন ভারী একটা অসুখ থেকে উঠেছো। কাল রাতে তোমার গাটা একটু গরম হয়েছিল। তুমি ভুল দেখেছো বড় বউ, গা আমার গরম হয়নি, আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমার মতো সুস্থ মানুষ বোধহয় হাজার কেউ নেই বড় বউ, হাজার কেউ নেই। আমার চোখকে তুমি ফাঁকি দিতে চাও, আমাকে তুমি ভুল বুঝাতে চাও। পারবে না গো, পারবে না। আমি যে 10 বছর বয়স থেকে তোমার সঙ্গে ঘর করে আসছি। বড় বউ, দোহাই তোমার, আমার কথা রাখো, অন্তত আজকের দিনটা তুমি বেরিয়েও না। তা হয় না বড় বউ, তা হয় না। একটা দিনে পৃথিবীর বয়স 10 বছর করে বেড়ে যাচ্ছে। এই একটা দিনকে অবহেলা করে ঘরে বসে থাকলে আমি যে 10 বছর পিছিয়ে যাব। তুমি ঠিকই বলছি। তাই যদি না হবে তাহলে কে নিশ্চিতি চাটুচ্ছে আমাকে অপমান করতে পারে? সে কি? তোমাকে অপমান করেছে? কেন করবে না? আমি যে তার কাছে ক্ষতিপূরণের টাকা চাইতে গিয়েছিলাম, টাকা তো দিলেই না, উল্টো বললে ভিখিরি হয়ে জন্মেছি, রাস্তায় বসে ভিক্ষে করছি। আরো কি বলেছে জানো? কি? আরো বলেছে, আর যদি কোনোদিন কারখানার গেটে তোকে দেখতে পাই, দারোয়ান দিয়ে ঘাট ধাক্কা দিয়ে আমাকে বের করে দেবে। সে কি? ন্যায্য পাওনা চাইতে গিয়ে এত বড় অপমান? না হলে যে ওদের উদ্দেশ্য হাসিল হবে না বড় বউ। কিসের উদ্দেশ্য? উদ্দেশ্য আমার ন্যায্য পাওনা টাকা বন্ধ করে দিয়ে আমার সংসারে দুর্ভিক্ষের সৃষ্টি করে অনুকে, আমার অনুকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া। না না গো না, পারবে না, কিছুতেই তা আমি হতে দেব না। সেজন্যই তো আমি ঘরে বসে থাকবো না। কিন্তু ঠাকুরপো যদি কোনোদিন জানতে পারে যে তুমি চানাচুর বিক্রি করে সংসারে টাকা না। দিচ্ছ। জানবে না, তুমি দেখিনিও বড় বউ, কোনোদিন জানতে পারবে না। আমি অনেক দূরে চলে যাব,
সেখানে গিয়ে আমি চানাচুর বিক্রি করব, আমার অনু কোনোদিন জানতে পারবে না। দাও দাও, দাও। চানাচুরের থলিটা আমাকে দাও, আমি আর দেরি করতে পারছি না, দাও না। হ্যাঁ গো, হ্যাঁ, তুমি তুমি কি সত্যি সত্যি তুমি চানাচুর বিক্রি করতে যাবে? এ যে আমি বিশ্বাস করতে পারছি না। আমার স্বামী। বড় বউ, তুমি কাঁদছো কেন? আমি যে কঠোর বাস্তবের সঙ্গে লড়াই করতে যাচ্ছি, এই শুভ দিনে চোখের জল ফেলে আমার গতিপথে পিচ্ছিল করে দিও না। তার চেয়ে ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন চানাচুর বিক্রি করে সংসারের টাকা দিতে পারি। দুর্গা দুর্গা দুর্গা। বড় বউ, ভালো কথা, শোনো, নিষিদ্ধ যে আমাকে অপমান করেছে, এই কথাটা যেন তুমি অনুকে বলো না। জানো তো ও ছোটবেলা থেকে না ভীষণ জেদি, তাই ভাইয়ের অপমান আমার অনু কিন্তু সহ্য করবে না। বড় বউ, আমার অনু কিন্তু সহ্য করবে না, সহ্য করবে না। কোথায় কোথায় দেরি হয়ে যাচ্ছে, আমি চলি বড় বউ, আমি চলি, আমি চলি। কোথায় যাচ্ছ দাদা? কে কে অনু, এই তুই এখনো খেতে বসিসনি? এই বসছি, কিন্তু এই বেলা 10টার সময় কে দিয়ে যাচ্ছ কোথায়? যাচ্ছি কোথায়? হ্যাঁ, যাচ্ছি কোথায়? ও বড় বউ, ও তুমি তুমি বলে দাও না আমি যাচ্ছি কোথায়, আমি যাচ্ছি কোথায়? আচ্ছা বলো কোন তোমার বাপু? এই তো বললে, ইয়ে মানে ও পাড়ায় ওই ভরচাঁদ বাড়িতে দাবা খেলতে। দাবা খেলতে? শোনো না, এই 1 বছর ধরে ঘরে বসে থেকে থেকে মনটা আমার মরচে পড়ে গেছে, দম বন্ধ হয়ে আসছে, তাই একটু বাইরে গিয়ে খেলাধুলা করে মনটাকে একটু মানে একটু স্ফূর্তিতে রাখতে চাই আর কি। মনের স্ফূর্তি আনতে এই রোদের মধ্যে দুমাল হেঁটে গিয়ে, ও কি দাদা বলে এটা লুকাচ্ছ কেন? ওতে আছে কি? আরে কি আছে আমাকে জিজ্ঞাসা করছিস কেন? তোর বৌদিকে জিজ্ঞাসা কর না। বড় বউ, তুমি বলে দাও না কি আছে। ইয়ে মানে ঠাকুরপো, ওই দাবার দাবার গুটি, পাছে তুই কেড়ে নিস সেই ভয়ে আমি লুকোচ্ছিলাম। আচ্ছা তাহলে আমি চলি। হ্যাঁ, তুই খেয়ে দে অফিসে চলে যাস। এখনো দেখিস আজও যেন বৌমার সঙ্গে ঝগড়াঝাটি করিস না, বুঝলে? গাড়ি ঘোড়ার পথ দেখে শুনে চলিস। আমি চলি, তুমি তুমি কিচ্ছু ভেবো না বড় বউ, তুমি কিচ্ছু ভেবো না। একবার যখন আমি দাবা খেলায় নেমেছি তখন আমি জিতবই জিতবো, জিতবই জিতবো। দাদাকে কিন্তু দাবাই নেশায় পেয়েছি বৌদি। হ্যাঁ মানে মানে 1 বছর ধরে ঘরে বসে আছে তো, তাই একঘয়ে হয়ে গেছে, তাই তো। আচ্ছা তোর ব্যাপারটা কি বলতো শুনি? এত বেলা হলো, এখন
হয়নি? সময় ঠিকই হয়েছে দিদি, তবু যতক্ষণ তোমার সাথে কথা বলবে ততক্ষণই তোর শান্তি। ঠিক বলেছ বন্যা, বৌদির সঙ্গে কথা বলে কি যে শান্তি পাই তা তো বলে তোমাকে আমি বোঝাতে পারবো না বন্যা। থাক, তোমাকে আর আমাকে বলে বোঝাতে হবে না, আমি সবই বুঝি। যাও, ভাত বেড়ে রেখে এসেছি, খেয়ে নাও গিয়ে। হ্যাঁ, ভাত বেড়ে রেখে এসেছো? তবে কি কোলের কাছে নিয়ে বসে থাকবো? রাম গো রাম গো, কেন অসম্ভব কথা কেমনে বলিব আমি? তুমি প্রগতিশীল যুগে সুন্দরী, শিক্ষিতা, আদর্শবাদী, আল্ট্রা মডার্ন মেয়ে। তোমাকে বধূরূপে পেয়ে আমাদের বংশ একেবারে তন্ন হয়ে গেছে। তার উপর স্বামীর ভাত বেড়ে বসে থাকবে তুমি? এত বড় অন্যায় কথা আমি কি বলিতে পারি? অতএব তীর আজ্ঞা শিরো ধার্য। ছোট, যা ভাই, ঠাকুরপোর কাছে বসে তার পাশে গিয়ে বসে কখন কি লাগে না লাগে একটু দেখে শুনে দেখি। আমার সব ওল্ড নেকামো ঠিক ভালো লাগে না দিদি। তাছাড়া ভাত বেড়ে দিয়েছি, এই তো যথেষ্ট। তাছাড়া আমি ওর পাশে গিয়ে বসলে ওর পেট ভরবে না দিদি। তার থেকে তুমি গিয়ে যদি ওর পাশে বসে না, তাহলে ওর মনটাও ভালো লাগবে আর তোমার মনটাও ভালো লাগবে। ছোট, ও, গায়ে জ্বালা ধরলো বুঝি, তাই না দিদি? গায়ে জ্বালা ধরলো, অবশ্য ধরারই কথা, কিন্তু সত্যি কথা বলতে না, এই ধনঞ্জয় চ্যাটার্জির মেয়ে একটিও দ্বিধাবোধ করে না। ছোট, আমার খেয়ে পরে তুমি আমাকে আমাকে তুই খাওয়ার খোটা দিলি ছোট? কেন দেব না? তোমার স্বামী তো কোনো রোজগার করে না, তাই তোমরা আলাদা হতে চাও না। আমারই ঘরের উপর বসে খাচ্ছ আর ছোট, তুই চুপ কর ছোট, তুই চুপ কর। ঠাকুরপো শুনতে পেলেই মহা অনর্থ বাঁধাবে। তা তো বাঁধাবেই, তা তো বাঁধাবেই, কারণ তুমি যে তার চোখে প্রেমের কাজল এঁকে দিয়েছো। বলিস না, ও কথা তুই বলিস না ছোট। আমি যা সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। আর আদিক্ষেতা দেখাতে হবে না, আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। এতদিন আমি বুঝতে পেরেছি, অঙ্গহীন স্বামী নিয়ে তুমি মোটেও সুখী নয়। ছোট রে, ছোট, অমন করে বলে তুই আর আমাকে আঘাত দিস না রে বোন। ওরে, আমি যে আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। স্বামী নিয়ে যে সুখী নয়, তার ঢং দেখে আমি বাঁচি না। আহ! 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 জ্বালা! আমার আমার বুকটার মধ্যে অসহ্য যন্ত্রণা। আমি আমি আমার স্বামী নিয়ে সুখী নই, যাকে আমি ভাইয়ের মতো ভালোবেসেছি, নিজের সন্তানের মতো যাকে আমি স্নেহ করি,
ভগবান, এ কথা শোনার পর আমাকে আর বাঁচিয়ে রেখো না ঠাকুর। তুমি আমাকে মৃত্যু দাও দয়াময়, তুমি আমাকে মৃত্যু দাও। দিলে না বৌদি, কেটে দিলে না। সর্বনাশী বন্য আমাকে কেটে দিলে না। আমি ভাতের তালা ফেলে রেখেছে এর প্রতিকারই করতে এসেছি। অনু, ছি ভাই, ও কথা বলতে নেই। অনু বন্যা ছেলে মানুষ, কি বলতে কি বলে ফেলেছে, এতে কি রাগ করলে চলে ভাই? না না বৌদি, ছেলে মানুষ নয়, ছেলে মানুষ তুমি নিজেই। তাই বুঝতে পারছো না এই শয়তানিটা কি চায়? অনু, শয়তানিটা চাই তোমার স্নেহ কোমল মুখ থেকে আমাকে আমাকে চিরতরে চিনে নিতে। না না রে না, ওরে কেউ তো পারবে না রে। আমার এই বুক থেকে তোকে কেউ ছিনিয়ে নিতে পারবে না বৌদি, কেউ ছিনিয়ে নিতে পারবে না। চমৎকার চমৎকার, ঠিক যেন বিরহ ব্যাকুল প্রেমিকে তার বিরহিনী প্রেমিকার বুকে ঝাঁপিয়ে পড়েছে। বন্যা, ছোট, তাই তো বলি, আমি কেন তোমার চোখের বালি আর এই বৌদি কেন তোমার চোখের মণি? বৌদি চিরদিন আমার চোখের মনি হয়ে থাকবে। বন্যা, বৌদিকে যদি তুমি তোমার চোখের মণি করে রাখবে, তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? শহরে প্রমাণ লম্পট। বন্যা, আজ আমার মুখকে তুমি চিৎকার করো বা আটকে রাখতে পারবে না। আমি আমি এতদিন যা মনে মনে সন্দেহ করেছি, আজ নিজের চোখেই তা দেখে প্রমাণ পেলাম। সাবধান বন্যা, এই কালো নাগিনীর প্রেমে পড়ে তুমি। সাবধান সাবধান বন্যা। যদি যদি আর একবার আমার মাতৃ সমবৌদির সম্বন্ধে কুৎসিত ইঙ্গিত করো, তাহলে আমি তোমাকে কি করবে? না! মারবে? না না, তোমার গায়ে হাত তুলে আমি আমার হাতকে নোংরা করতে পারবো না, কারণ আমি ভদ্রলোকের ছেলে। কি? ভদ্রলোকের ছেলে গোপনে যে বৌদির সঙ্গে প্রেমে লীলা করে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও বাড়ি থেকে, বাড়ি থেকে, বাড়ি থেকে, বাড়ি থেকে। এত বড় কথা? আর একটা কথাও নয়, মনে রেখো আমার ধৈর্যের একটা সীমা আছে, আর সেই সীমা লঙ্ঘন করে স্ত্রী বলে আমি তোমাকে ঠাকুরপো, ঠাকুরপো, একটু আস্তে কথা বলো। তোমার কোনো কথাই আজ আমি শুনবো না বৌদি। যে স্ত্রী তোমার মতো বৌদিকে আমার চরিত্র নিয়ে কুৎসিত ইঙ্গিত করে, যে মা ছেলের সম্বন্ধকে স্বীকার করে না, যে সহ্য সুধাকে গরলে পরিণত করে, তার স্থান আমার বাড়িতে কোনো দিনই হবে না। যাও, বেরিয়ে যাও বলছি। এই বৌদির জন্য আজ তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? ইয়েস, দিচ্ছি, কারণ তোমার মতো স্ত্রীকে আমি আপন করতে গিয়ে আমার এই মায়ের মতো বৌদিকে আমি পর করে দিতে পারবো না, পর করে দিতে পারবো না। ঠিক আছে, আমিও এক্ষুনি চলে যাচ্ছি। না না বন্যা, ঠাকুরপোর কথায় রাগ করে তুই চলে যাসনি। রাগের মাথায় ও যা তা বলেছে, তার জন্য আমি তোর হাত ধরে অনুরোধ করছি। থাক! আগুন জ্বেলে দিয়ে আর জল ঢালতে হবে না। বন্যা, বন্যা, যাস নে ভাই, যাস নে বন্যা। না না, চলে গেল। আমার সব অনুরোধ উপেক্ষা করে ও সত্যি সত্যি চলে গেল। না না, আমি ওকে কিছুতেই যেতে দেব না। এক্ষুনি ছুটে গিয়ে আমি ওকে জড়িয়ে ধরবো, প্রয়োজনে আমি পায়ে ধরে কাঁদবো।
50,000 50,000 টাকা পর্যন্ত আমি শ্রমিকদের মুখ বন্ধ করতে ব্যয় করব। তবু এই অমলেশ বারুজ্জে খেয়ে আমি একটি পয়সাও দেব না, কোনো কিন্তু নয়। আর যদি আমি অমলেশ বারুজ্জেকে টাকা দেই তাহলে সে মনে মনে হাসবে, ভাববে এই নিশীথ চাটুর্যে ভয় পেয়েছে। তুমি এ বিষয়ে শ্রমিকদের বুঝিয়ে বলো ধীরাজ, তারা যেন এ নিয়ে হাঙ্গামা হজ্জুল না করে, তাহলে আমি তাদের উপর সন্তুষ্ট হয়ে রিওয়ার্ডের ব্যবস্থা করব। ঠিক আছে, তোমাকে আর এড়িয়ে চিন্তা করতে হবে না, শ্রমিকদের দায়িত্ব আমি নিলাম। কিন্তু অনুপমকে তাকেও আমি এই সুজা হয়ে দাঁড়াতে দেব না ধীরাজ। 15 আগস্ট আমি অনুপমের বসকে নিমন্ত্রণ করেছি, আর আমার বোনকে অপমান করে তাড়িয়ে দেয়, তার প্রতিশোধ আমি মিস্টার বুশকে দিয়ে নেওয়া। কিন্তু বন্যার অনুপমের ঘরে যাবে না, তাহলে প্রয়োজন হলে এই বন্যাকে দিয়ে আমি অনুপমের বিরুদ্ধে ডিপুস কেস লেখাবো। এ হবে আমি আগেই জানতাম। একটা ভিখারির ঘরে বন্যার মতো একটা প্রগতিশীল যুগের মেয়ে কিছুতেই টিকতে পারে না, কারণ জোহরি না হলেও জোহরের মর্যাদা কি করে বুঝবে। তাই তো আমি এই বন্যার সঙ্গে তোমার বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু বাবা মায়ের প্রতিশ্রুতি রাখতে গিয়ে আমার সব অনুরোধ অপেক্ষা করলো। তাই তো বন্যার জীবনটা আজ নষ্ট হতে চলেছে। নো ইম্পসিবল। নষ্ট হবে কেন? আমি তার জীবন নষ্ট হতে দেব না। তার মানে আমি তাকে বিয়ে করে সুখী করব। ধীরাজ, হ্যাঁ, বিশ্বাস কর নিশীথ, আমি আজও বন্যাকে ভালোবাসি। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে অনুপমকে ডিভোর্স করার পর আমি এই বন্যাকে বিয়ে করব। ঠিক আছে, যদি সে অনুপমকে ডিভোর্স করে তোমাকে বিয়ে করতে রাজি হয়, তাহলে এই বাড়ির সকলে অমত করলেও এই আমি তোমার সঙ্গে বন্যার আবার বিয়ে দেব। বাইদি ভাই, এই তোমাকে যে আমি কাজের বার দিয়েছিলাম, সে তোমাকে ভাবতে হবে না। আমি 2 মাসের মধ্যেই ওই অসিতকে এমন জুয়ারি আর মাতাল করে তুলবো যে সে কোনোদিন মেরুদণ্ড সোজা করেও দাঁড়াতে পারবে না। এই তো আমি চাই, কিন্তু আমার কথাটা মনে থাকবে ও তো? ইয়েস, এই নিশীথ চাটুর্যের কথা এবং কাজ দুটো এক। ওকে মিস্টার নিশীথ চ্যাটার্জি। দেখো তোমার নাম কি, বলে পরিচয়। লোভ বড় বিষম বস্তু, আর সেই লোভ দেখেই ধীরাজকে দিয়ে আমার সকল কাজ করে নিতে হবে। তারপর কন্যাকে রাজি করিয়ে এই ধীরাজের সঙ্গে আবার তার বিয়ে দেব। কি বললে? দাদার সঙ্গে ঠাকুরজির বিয়ে দেবে? কেন, তোমার আপত্তি আছে নাকি? না, আপত্তি কিসে? সমাজের মঙ্গলের জন্য বিদ্যাসাগর মশাই বিধবা বিবাহ চালু করেছে। এবার তুমি সদা বিবাহ চালু করে সমাজ তোমাকে মাথায় করে রাখবে। তুমি বুঝতে পারছো না প্রতিভা, এই বন্যা অনুপমের ঘরে কোনোদিনই যাবে না, আর অনুপমও কোনোদিন বন্যাকে মেনে নেবে না। এই সুতরাং তাই আমার দাদার সঙ্গে তাকে বিয়ে দিয়ে তাকে তুমি সংসার করতে চাও? তাতে দুজনেই সুখী হবে। পারছে? শোনো, একটা কাজ করলে হয় না? কি কাজ? ঠাকুরজির হাত পা বেঁধে তাকে জলে ফেলে দিলে কেমন হয়? প্রতিভা, এইভাবে আস্কারা দিয়ে তুমি মেয়েটার মাথা
দেবতুল্য স্বামী যে গোপনে বৌদির সঙ্গে প্রেম করে। মিথ্যে কথা, এ আমি বিশ্বাস করি না। এ তোমার মনে সাজানো কথা। না, সাজানো কথা নয়, এ আমার নিজের চোখে দেখা। তাহলে তোমার চোখ ভুল দেখেছে ঠাকুরজি। বৌদি, এখনো সময় আছে, এখনো তুমি তোমার স্বামীর ঘরে ফিরে যাও। তুমি ভুল দেখেছো, সময় থাকতে সেই ভুলের সংশোধন করো, নইলে পরে আর সংশোধন করবার সময় পাবে না। না, তারও আর দরকার হবে না, কারণ আমি ভুল দেখিনি আর ভুল বুঝিওনি। তাই অমনি স্বামীর ঘর করতে আমি আর কোনোদিনও যাওয়া উচিত নয়। তোকে অপমান করে থারিয়ে দেয়, আমি তার বাড়িতে তোকে কোনো দিনেই পাঠাবো না। দাদা, হ্যাঁ বুঝলাম, তোমার কপালে অশেষ দুর্গতি আছে। আর আমিও বুঝলাম তুমি ওকে সুনজরে দেখো না। আমি পরে নেবে, আমার দেখা না দেখা কি আসে যা। আয় শুনো, তুমি তো সুনজরে দেখো, তাহলেই হলো। তবে হ্যাঁ দেখো, এই সুনজরটা যেন চিরদিন থাকে, কোনোদিন যেন 20 নজর না হয়ে যায়। বৌদি, তোমার কথাগুলো অত্যন্ত তেঁতুল লাগছে, তাই না ভাই? ও প্রিয়, সত্য কথা একটু তেঁতুল লাগবেই ভাই। একটা কথা জেনে রাখো ভাই, আজ আমার কথা তেঁতুল লাগলেও একদিন কিন্তু ঠিকই মিষ্টি লাগবে। আর সেদিন তোমার অনুতাপের অন্ত থাকবে না। অনুতাপ করবো আমি? শুধু অনুতাপই নয়, ওই চরিত্রহীন লম্পট স্বামীর জন্য অনুতাপ করবো আমি। একদিন চৌকের জন্য ওই চরিত্রহীন স্বামীর পা ধুয়ে দিতে হবে। বৌদি, রাখলে কি করবো ভাই? শ্বশুর বাড়ি অপমান করে যে মেয়ে বাপের বাড়িতে পড়ে থাকে, তার রাজ্যে আমি রাজ্য করি না। বৌদি, দাদা, বৌদি যদি এভাবে আমাকে অপমান করে তাহলে? আরে না না না, ওর কথায় তুই কিচ্ছু মনে করিস না। আমি বলছি এই কোনোদিন তোকে এই অনুপমের কাছে মাথা নিচু করে দাঁড়াতে হবে না। দাদা, বিয়ের আগে যেমন তুই এই বাড়িতে স্বাধীন ভাবে চলাফেরা করেছিস, এখনো ঠিক তেমনি করবি। দরকার হলে এই অনুপমকে ডিভোর্স করে। ডিভোর্স? আরে কোথে কি, এই স্কাউন্ডেলটাকে জব্দ করতে হলে তাই করতে হবে। আর তাছাড়া তুই যখন ওর গড় করবি না বলে স্থির করেছিস, তখন না দাদা না, ডিভোর্স করে কাজ নেই, তাহলে তো সব শত্রুতার শেষ হয়ে যায়। সে আমারই চোখে অন্য একটা মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে। না না, এ আমি হতে দেব না। তার চেয়ে ডিভোর্স না করে তাকে যত রকমের যন্ত্রণা আছে আমি দিতে থাকবো, তাই দিতে থাকবো। বন্যা যদি ডিভোর্স করতে না চায় তাহলে দাদা, একই সত্যি কি অসিত? তুমি নাকি অমলেশদার ক্ষতিপূরণের টাকা দিতে অস্বীকার করেছো? হ্যাঁ, কিন্তু কেন? তুই তার জন্য কি তুই আমার কাছে কৈফিয়ত চাস? না, কৈফিয়ত না, আমি শুধু জানতে চাইছি কেন তাকে তার ক্ষতিপূরণের টাকা দেবে না? কেন দেব না তার জন্য আমি তোর কাছে জবাবদিহি করব না। ঠিক আছে, তুমি অন্যায় ভাবে তার টাকা দিতে অস্বীকার করলেও আমি তা করব না। তাদের জন্য তোর এত দরদ উঠল কেন? সত্যকে অস্বীকার করতে আর অন্যায়কে বরদাস্ত করতে শিখিনি বলে। অসিত, এখনো তুমি ভালো কথা শোনো দাদা, অমলেশদাকে ডেকে এনে তুমি তার ক্ষতিপূরণের টাকা দিয়ে দাও, নইলে তুই কি করবি? যাতে তিনি তার টাকা পেয়ে যান, আমি সেই ব্যবস্থাই করব। সেই ব্যবস্থা করবি তখন যখন তুই এই কারখানার ভার পাবি। কিন্তু যতদিন এই আমার উপর কারখানার ভার থাকবে, আমি ততদিন যা বলা বলবো তাই হবে। তুমি ভুলে যাচ্ছ দাদা, কারখানার উপর তোমার যতখানি অধিকার, আমারও ঠিক ততখানি অধিকার। আর সেই অধিকারে বলে বলছি, একটা নিরীহ শ্রমিকের উপর এইভাবে অন্যায় অত্যাচার আমি কিছুতেই সহ্য করব না। এত দূরে গেছিস, কিন্তু মনে রাখিস
এখনো বাবা মরে যায়নি, এখনো সম্পত্তি ভাগ হয়ে যায়নি। যখন হবে তখন তুই অধিকার ফলাস। এই কি তোমার শেষ কথা? তুমি তার ক্ষতিপূরণ টাকা দেবে না? না, কাকা! এক পয়সাও দেওয়া হবে না। কিন্তু এই যে অন্যায় কাকা। অন্যায় হোক আর ন্যায় হোক, তোমাকে তা নিয়ে মাথা ঘামাতে হবে না। কাকা, যারা আমাকে অপমান করেছে, আমার মেয়ের উপর অবিচার করেছে, তাদের উপর আমি কোনো সুবিচারই করব না। কিন্তু কাকা, এই নিয়ে শ্রমিকদের মধ্যে একটা বিষের দোয়া কুণ্ডুলি পাকিয়ে উঠছে। উঠবে না কেন? তুমি তো তাদের কেফিয়ে তুলেছো। এ তোমার ভুল ধারণা দাদা। শ্রমিকরা যদি তা স্বীকার করে তাহলে বুঝবো কাকার কাছে আমাকে অবিশ্বাসী সাজাতে টাকা দিয়ে তুমি তাদেরকে শিখিয়ে রেখেছো। অসেই হ্যাঁ দাদা, আমাদের কারখানায় কাজ করে যে লোকটা যে পঙ্গু জীবন মৃত জীবন যাপন করছে, তার সাংসারিক গোলযোগের কথা জেনেও তুমি যখন তার ন্যায্য অধিকার দিতে অস্বীকার করো, তখন তোমার পক্ষে কোনো কিছুই অসাধ্য নয়, অসাধ্য নয়। অসিত দেখছি আজকাল খুব হয়ে উঠেছে। হ্যাঁ বাবা, এখন থেকে যদি ওকে শাসন না করেন তাহলে ভবিষ্যতে খুব ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। এই শ্রমিকদের হাত করে এই কারখানার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কিন্তু এর এরূপ করার কারণ কি? এই কারণটা আপনি বুঝতে পারছেন না বাবা। এই আপনি আমার উপর এই কারখানা চালানোর বার দিয়েছেন, তাতে ও মোটেই সন্তুষ্ট নয়। তাই শ্রমিকদের হাত করে আমার বিরুদ্ধে খেপিয়ে দিয়ে এই কারখানার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আমার সামনে আজ বলেছে এই কারখানার উপর আমার যতখানি অধিকার, এই তারও নাকি ততখানি অধিকার। বড় চিন্তায় ফেললে নিষেধ। আমি বেশ বুঝতে পারছি আমার মৃত্যুর পর এই সম্পত্তি নিয়ে অসিত তোমার সঙ্গে একটা বিরোধের সৃষ্টি করবে। তার চেয়ে তুমি এক কাজ করো, অ্যাটর্নিকে একটা সংবাদ দাও। অ্যাটর্নি কেন বাবা? আমি আমার অংশ ওকে বুঝিয়ে দেব, তারপর তাকে এই সংসার থেকে আলাদা করে দেব। হ্যাঁ, কিন্তু বাবা আপনি তো বহুবার বলেছেন এই বাড়ি গাড়ি কারখানা সবই আপনার উপার্জিত অর্থে হয়েছে, তবে ওর আবার কি অংশ থাকতে পারে? সে কথা ঠিক, কিন্তু তবুও ওকে আমি 4 ভাগের 1 ভাগ অংশ দেব। কারণ ওকে আমি ছোটবেলা থেকে ছেলের মতো করে মানুষ করেছি। আজ যদি ওকে আমি সম্পত্তি থেকে বঞ্চিত করি তাহলে না 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 না, তুমি অ্যাটর্নিকে সংবাদ দাও। ওর 4 ভাগের 1 ভাগ অংশ তোমাদের 4 ভাই বোনের মধ্যে আমি সমানভাবে ভাগ করে দেব, যাতে ভবিষ্যতে এই নিয়ে আর কোনো গোলযোগের সৃষ্টি না হয়। আমি বলছিলাম কি বাবা, বলো। এই বর্তমানে বাগাবাগি হলে এই লোকে হাসবে, আমাদের বংশের সুনাম এই দুলুর সঙ্গে মিশে যাবে। তার চেয়ে আপনি আমাকে কিছুদিনের সময় দিন, আমি ওকে বুঝে সুঝিয়ে দেখি এই কন্ট্রোলে আনতে পারি কিনা। আর তারপর যদি সত্যি সে একেবারে আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন তাকে ছাড়ানো অংশ দিয়ে আলাদা করে দিলেই হবে। বেশ, দেখো তুমি চেষ্টা করে। তবে হ্যাঁ, আমি বেশি দিন কিন্তু অপেক্ষা করতে পারবো না। আমি বেশ বুঝতে পারছি আমার দিন ফুরিয়ে আসছে। আরেকটা কথা তোমাকে জানিয়ে দিচ্ছি, বলুন বাবা। কন্ট্রোল করতে গিয়ে যদি ওদের অন্যায় দাবিগুলো মেনে নাও, তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। কারণ আমি ওই অমলেশকে তো ক্ষমা করবই না, আর এই অনুপমকেও আমি দেখে নেব, দেখে নেব। এই কিছুদিনের মধ্যেই বাবার মন জয় করেই আমাকে সমস্ত সম্পত্তি লিখে নিতে হবে। তার
তোমার জন্য আমাকে যত নিচে নামতে হয় আমি নামবো। চলো না, ছাতুরি, মার্ডার, যা কিছু করতে হয় আমি করব। তবু তবু এক কণা সম্পত্তিও এই আমি ছাড়া কাউকে বুক করতে দেব না। এই যে শিষ্টাচার্য একটা কথা বলে যেতে বলে গেছি, ইনকাম ট্যাক্সের খাতাগুলো তাহলে এই মিস্টার গাঙ্গুলিকে তুমি নকল করতে দিয়ে দাও, আর তাকে বলে দিও এই মাস থেকে 100 টাকা করে তাকে ইনক্রিমেন্ট দেওয়া হবে। কিন্তু কাজটা যেন খুব গোপনে করে। মিস্টার গাঙ্গুলি যদি বিট্টে করে, সেরকম কোনো আভাস পেলেই তুমি তাকে গুলি করে। নিশ্চয়। আরে, ভয় পেও না, ভয় পেও না, আমি তোমার পেছনে আছি। ওকে। শোনো ধীরাজ, তুমি আমার নিকটতম আত্মীয় ও বন্ধু। অবশ্যই অবশ্যই। কাজেই তুমি আমার জন্য যা করবে হ্যাঁ। আমিও তোমার জন্য তাই করব। বাইজি ভাই, আমি আজই বন্যাকে ডিভোর্সের প্রপোজাল দিয়েছিলাম, কিন্তু সে রাজি হচ্ছে না। সাকি তাহলে ডোন্ট গেট নার্ভাস মাই ফ্রেন্ড, ডোন্ট গেট নার্ভাস। আমি একটা উপায় স্থির করেছি। বলো। তুমি প্রতিদিন সন্ধ্যায় হাঁটো, হাঁটো। এই বন্যাকে নিয়ে বেড়াতে যাবে। সে আমার সঙ্গে যাবে কেন? যাবে, আমি বলে দিলে সে নিশ্চয়ই যাবে। তাছাড়া বন্যা হচ্ছে একটা আলটা মডার্ন মেয়ে, এই কারো সঙ্গে বেড়াতে এবং লজ্জা বা ভয় করে না। তুমি তাকে বেড়াতে নিয়ে গিয়ে নানা রকম গল্প গুজব করে তার মন জয় করার চেষ্টা করবে। তারপর আমি সুযোগ বুঝে বিয়ের প্রপোজাল দিলেই দেখবে সে রাজি হয়ে গেছে। তবে তোমার প্রেমের প্রধান অন্তরায় হচ্ছে ওই অসিত। তাকে তুমি যত তাড়াতাড়ি পারো। বলতে হবে না, বলতে হবে না। তুমি যদি আমার সহায়তা করো তাহলে আই উইল সাকসেস, ডেফিনেটলি আই উইল সাকসেস। লোভ, বন্যা, he sees the Helen of Troy. একটা আগুনের ফুলকি যেমন একটা গ্রামকে জ্বালিয়ে দিতে পারে, একটা মেয়ের উপর একটা রাজ্যকে জ্বালিয়ে পুড়িয়ে শ্মশান করে দিতে পারে। দ্যাট ইজ বন্যা, দ্যাট ইজ বন্যা, মাই সুইট সিস্টার।